2002 তো ঋগ্বেদের যুগের সময় নয়, 2002 সেই অর্ডারটা কপিটা কিন্তু রয়েছে। দেশব্যাপী সমস্ত মানুষকে ছুটিয়ে তাদেরকে বিব্রত করে তাদের জীবন জীবিকায় আঘাত এনে একটি সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন, এটা 2002 কখনো হয়নি। মতুয়ারা ব্যবহৃত হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপির এই পরিকল্পনার মধ্য দিয়ে। নমস্কার, ইনস্ক্রিপ্ট.মি-তে আপনাদের স্বাগত। আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে আমাদের সঙ্গে আলোচনায় পেয়ে গিয়েছি বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুমন কল্যাণ মল্লিককে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া অনেকটা এগিয়ে গিয়েছে, এমনকি শুনানি পর্বও শুরু হয়ে গিয়েছে। এই যে সমস্ত তথ্য সামনে আসছে সবটা নিয়ে কি বলবেন, কিভাবে দেখছেন? 58 লক্ষ নাম বাদ গেল, এটা হওয়ারই ছিল। যদি কোনো একটা পরিকল্পনার উদ্দেশ্য হয় যে ব্যাপক মানুষকে নির্বাচন তালিকা থেকে বাইরে করে দেওয়া এবং একটা সাংবিধানিক প্রক্রিয়া নামে যদি একটি রাজনৈতিক লক্ষ্য চরিতার্থ করার থাকে, তাহলে ঠিক যা হবার তাই এসআইআর প্রক্রিয়ার হয়েছে। এখন দেখুন, একটা কথা প্রথমেই বলে নেওয়া ভালো যে 1950 সালের 26শে জানুয়ারি মুন্ডাকা উপনিষদের সত্যমেব জয়তে উচ্চারণ করে যে ভারতীয় সাধারণতন্ত্র যাত্রা শুরু করেছিল, সেখানে 51 সালে প্রথম নির্বাচন হয়। নির্বাচনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই ছিল যে কারা ভোট দেবে, এবং সেখানে বলা হয়েছিল যে প্রাপ্তবয়স্ক সার্বজনীন ভোটাধিকার, অর্থাৎ কোনো অর্থের বিষয় নয়, কোনো লিঙ্গ বৈষম্যের বিষয় নয়, কোনো জাতপাতের বিষয় নয়, একজন প্রাপ্তবয়স্ক ভারতীয় তিনি ভোট দেবেন। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি সেই প্রক্রিয়াটার লক্ষ্যই ছিল বেশি সংখ্যক মানুষের ইনক্লুশন। আর আজকে নির্বাচন কমিশনের সৌজন্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে কত বেশি মানুষকে আমাদের নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়া যায়। উদ্দেশ্যটা কি স্যার? এই উদ্দেশ্যটা রাজনৈতিক। এই উদ্দেশ্যটা রাজনৈতিক এই কারণে যে এখানে একটা পলিটিক্যাল ন্যারেটিভকে তৈরি করা হওয়ার পরে এই প্রক্রিয়াটা এসছে। মানে আপনি যদি দেখেন আজকের ভারতবর্ষের রাজনীতিতে প্রথমে যারা শাসক দল থাকে, তার অনুগত মিডিয়া থাকে, তারা একটা বিষয়কে মানুষের সামনে উপস্থিত করে খুব জোরের সঙ্গে। এক্ষেত্রে সেটা আপনাদের সবার মনে আছে যে বারংবার এটা বলা হচ্ছিল যে আমাদের ভারত নামক দেশে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে আছে, এবং অত্যন্ত অপমানজনক শব্দ সেটা যারা সরকারের সর্বোচ্চ স্তর থেকে পাড়ার মাতব্বর পর্যন্ত ব্যবহার করত। যেমন অনুপ্রবেশকারী, যেমন ঘুষপেটিয়া, উই পোকা, এইটা কিন্তু প্রথমে তৈরি করা হলো। তারপর সেইটাকে ন্যায্যতা দেওয়ার জন্য, সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার জন্য যে ভারতবর্ষের বিপদ আসছে এটাকে চ্যাম্পিয়ন করানোর জন্য এসআইআর এর প্রক্রিয়া চালু করা হলো। কিছুদিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা কথা নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে তাদের কাছে একটা রিপোর্ট ছিল যে আমাদের নির্বাচন তালিকায় নাকি অনেক গন্ডগোল রয়েছে। তাহলে গণতন্ত্রের স্বার্থে, স্বচ্ছতার স্বার্থে এটা করা যেতে পারতো যে কোন রিপোর্টের ভিত্তিতে এই অনুপ্রবেশের গল্পটা আসছে। আজকে দাঁড়িয়ে যদি আপনি বলেন, আজকে অনেকটা জল গড়িয়ে গেছে, কালকে প্রথম দফার শুনানি পশ্চিমবঙ্গে শেষ হয়েছে। আমরা যে ঘোষণাটা করা হয়েছিল যে 1 কোটি রোহিঙ্গা রয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন তালিকায়, খসড়া তালিকা কি এটা প্রমাণ করছে? একদমই করছে না। আপনি যদি বিহারের দেখেন, বিহারে কজন রোহিঙ্গা পাওয়া গেছে? বিহারে এখনো পর্যন্ত বারংবার বলা সত্ত্বেও যেটুকু তথ্য পাওয়া গেছে তাতে 382 জন বিদেশি আছে, তার মধ্যে বেশিটা হচ্ছে মহিলা এবং তারা নেপালের বাসিন্দা। এর আর্থসামাজিক বিষয়টা কি, যে প্রচুর হিন্দু মহিলা যারা নেপালে থাকে তাদের বিয়ে ভারতবর্ষে হয় এবং ভাইস ভার্সা। তো এইটাকে একটা আতঙ্ক সৃষ্টি তৈরি করে নির্বাচনী জয়কে নিশ্চিত করা, এটা একটা ব্যাপার। আরেকটা দেখবেন আপনি, এই যে আলোচনা তার মধ্যে খুব কম মানুষই এটা বলছেন, এটা আমি ব্যক্তিগতভাবে খুব দৃঢ়তার সঙ্গে মনে করি যে এখানে একটা বড় গল্প তৈরি হবে। সেই গল্পটা হচ্ছে ডিলিমিটেশন। আমার ধারণা উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারতের একটা বিশাল অংশকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে
আমাদের এখানকার গুলোকে আসন সংখ্যা কমানো হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে হিন্দুস্তানের যে গল্পটা আজকের শাসক দল করা হচ্ছে, সেখানে মেন স্ট্রিম মিডিয়াও যেটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলবার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে পূর্ব এবং দক্ষিণ ভারতের আসন সংখ্যা যদি কমিয়ে দেওয়া যায় তাহলে একটা অন্য সংখ্যাগরিষ্ঠতা তৈরি হবে, যে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে পার্লামেন্টে যে কোনো আইনকে পাশ করানো হবে এবং কোট আনকোট হিন্দু রাষ্ট্র গঠনের স্বপ্ন সফল হবে। তাই এসআইআর এর আমাদের দুর্ভাগ্য এটা যে আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল তারা এর প্রযুক্তিগত সমস্যা, এর পরিকল্পনার সমস্যা, যেন ভালো এসআইআর হলে সবকিছু হয়ে যেত, এই জায়গাটার মধ্যেই সীমাবদ্ধ থাকলেন, এটাকে নাকচ করার দাবি করলেন না। এসআইআর আসলে একটা এমন প্রক্রিয়া যেখানে মানুষের ভোটাধিকার আক্রান্ত, তাকে বিযুক্ত করার চেষ্টা, সেইটার বিরুদ্ধেই আমাদের বলা দরকার ছিল, এটা বাস্তবে হলো না। 2002 তো ঋগ্বেদের যুগের সময় নয়, 2002 সেই অর্ডারটা কপিটা কিন্তু রয়েছে, সেখানে কোথাও কিন্তু ফ্যামিলি লেগাসির এইভাবে ডেটাটাকে কিন্তু কালেকশন করা হয়নি। এবং তখন যেটা হয়েছে সেটা হচ্ছে এসআর, স্পেশাল রিভিউ। আরেকটা আছে আমাদের বড় কথা বলার, যে এমনিতে সাধারণভাবে আমাদের সংবিধানে যে প্রশ্নটার কথা বলা হচ্ছে, এসআইআর কোনো একটা জায়গায় কোনো ভৌগোলিক বিপর্যয় হলো, হাজার হাজার মানুষ মারা গেল, সেখানে কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে এসআইআর করার প্রভিশন আছে, কিন্তু দেশব্যাপী সমস্ত মানুষকে ছুটিয়ে তাদেরকে বিব্রত করে তাদের জীবন জীবিকায় আঘাত এনে একটি সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন, এটা 2002 কখনো হয়নি। তাই যারা এটা বলছেন তারা সত্যের বিপরীতে নিজেদের স্থাপন করছেন। আচ্ছা, বাংলার ক্ষেত্রে আমরা দেখছি যে মতুয়া সমাজ প্রচুর নাম বাদ গেছে এবং অলরেডি কিন্তু তাদের যে সিএ আবেদন করার বিষয়টা হয়েছিল, অনেকেই সিএ আবেদন করেছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে সিএ আবেদন করলে ভোট দিতে পারবে না। এই যে একটা দোলাচলে মতুয়ারা পড়ে গেল, কি প্রভাব পড়বে? দেখুন, এটা আমাদের আশঙ্কা ছিল এবং এটা আমরা অতীত থেকে শিক্ষা নিলাম না। আমরা যদি অন্য সব আপনি ছেড়ে দিন, যদি আসামের অভিজ্ঞতাটা দেখেন, আসামে যারা কারা বাদ গেছে, আসামে সবচেয়ে বেশি বাদ গেছে কিন্তু বাঙালি ভাষী, মানে বাংলা ভাষী হিন্দুরা, এবং এটা হওয়ারই ছিল। তার কারণ মতুয়াদের নাগরিকত্বের প্রশ্নটি একটি বিবাদাস্পদ বিষয়। আমরা প্রত্যেকে এটা চাই যে মতুয়ারা নাগরিকত্ব পাক, কিন্তু সরকার যেটা বলছে এবং সরকার যেটা করছে, এই দুটো কিন্তু বিপরীত প্রক্রিয়া হয়ে যাচ্ছে। আপনি দেখুন, একদিকে বলা হচ্ছে সিএ করে তাকে নাগরিকত্ব দেব, আবার আপনি এসআইআর এর মাধ্যমে তাকে বাদ দিয়ে দিচ্ছেন। অর্থাৎ একটা নাগরিকত্ব দেওয়া, আরেকটাকে ঘুরিয়ে নাগরিকত্বকেই চ্যালেঞ্জের মুখে করা, এই দুটো ডবল ডিলিং যেটাকে বলছি, সেটাকে সরকার করছে। কিন্তু আমার এখানে একটা অতিরিক্ত কথা বলার আছে, সেটা হচ্ছে যে মতুয়া সমাজ এর আচরিত রাজনীতি, মতুয়া রাজনীতি যারা করছেন তাদেরও কিন্তু আজকে ভেবে দেখার সময় হয়েছে। তার কারণ হচ্ছে যে মতুয়াদের রাজনীতির একটা বড় কথা হচ্ছে যে তারা এটা মনে করেন একদম হরিচাঁদ ঠাকুরের সময় থেকে, যে রাজনীতিতে কোনো স্থায়ী মিত্র নেই। তাই আপনারা দেখুন ভালো করে খেয়াল করে, কখনো তারা একদম পুরোনো আমলে তারা বামেদের সঙ্গে, কখনো তৃণমূলের সঙ্গে, কখনো বিজেপির সঙ্গে, এবং বিজেপির এই রাজ্যে উত্থানের ক্ষেত্রে মতুয়া সমাজের ভোট একটা বড় ভূমিকা নিয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সেটাও মনে হচ্ছিল যেন একটা ডিলিং, যে এর মাধ্যমে তাদের নাগরিকত্ব বিষয়টি নিশ্চিত হবে। এক্ষেত্রে উল্টো হলো, যে মতুয়ারা ব্যবহৃত হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপির এই পরিকল্পনার মধ্য দিয়ে, এবং এসআইআর সেটাই প্রমাণ করলো। তাহলে স্যার সেক্ষেত্রে বিজেপির যে ভোট ব্যাংক, তাতেও তো প্রভাব পড়বে। তাহলে আলটিমেটলি বিজেপির লাভ হলো, মানে উদ্দেশ্যটা তাহলে কি দাঁড়ালো? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এবং এই আদতে কি ভোট জেতা উদ্দেশ্য, নাকি আরো এর থেকে অন্য বড় কোনো উদ্দেশ্য আছে? আমার মনে হয় যে এই যে ন্যারেটিভটা, এই ন্যারেটিভটা একটা প্যান ইন্ডিয়ান ক্যারেক্টার আছে, যে সমস্ত জায়গায় এই জায়গাটাতে এরকম ভাবে তৈরি করা যে প্রচুর মানুষকে বার করতে হবে, প্রচুর মানুষকে বার করার গল্পে এক এক জায়গায় এক এক রকমের রেজাল্ট হবে।
কিন্তু আমি একটা কথা বলবো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি এটা মনে করি যে বিজেপির যে রাজনৈতিক উদ্দেশ্য, যেটা তাদের বিরোধী দলনেতা, মানে এটা এই কারণে গুরুত্বপূর্ণ যে একটা যদি বিষয়টা একটা সাংবিধানিক প্রক্রিয়া থাকতো, এরকমটা হয়, তাহলে আমরা এত কথা বলতাম না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, পশ্চিমবঙ্গে এসআইআর করার আগে এ রাজ্যের বিরোধী দলনেতা একদম সংখ্যাটা বলে দিচ্ছে, এই 1 কোটি সংখ্যাটা এলো। কিন্তু বাস্তবে এই যে আপনাদের স্ক্রিপ্টের কাগজেও এই বিষয়গুলো লেখা হয়েছে, সেটা হচ্ছে যে কারা বেশি বাদ পড়লো। খসড়া তালিকাটাকে যদি আমি দেখি, এটাকে যদি ডকুমেন্টেশন করি, তাহলে দেখবে 1 নম্বর মতুয়া সম্প্রদায়, এবং আরেকটা হচ্ছে অবাঙালি হিন্দু। আপনি যদি জোড়াসাঁকো দেখেন, আসানসোল দেখেন, ব্যারাকপুর দেখেন, এরাই কিন্তু বেসিক্যালি আমাদের রাজ্যে বিজেপির ভোট ব্যাংক বলে পরিচিত। কিন্তু এটা এক্ষেত্রে তারা ব্যাকফায়ার হচ্ছে, এবং এটা বারংবার হবে, এই ধরনের পরিকল্পনার বারংবার হবে। এই একই ঘটনা আমরা নোটবন্দিতে দেখেছি। নোটবন্দিতে যখন বলা হয়েছিল যে কালো টাকা উঠে যাবে, আজকে নোটবন্দির মতো এসআইআরও একটি চূড়ান্ত অগণতান্ত্রিক এবং মানুষ মারা পরিকল্পনা। এই যে দেখুন মানুষের উপর যে অত্যাচারটা, এটাও এক ধরনের, কিন্তু মানে আমি কি বলবো যে এটা কখনোই আমাদের কাম্য ছিল না। সংবিধান এটা কখনো বলেনি যে তুমি তোমার একটা প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত মানুষকে নাচিয়ে ফেলবে। আজকে লোকে দূর দূরান্ত থেকে কাজ পেলে চলে আসছে, 90 বছরে, 90 বছরের বৃদ্ধা, তাকে স্ট্রেচারে করে নেওয়া হচ্ছে, কেউ তার মানে হার্ট অপারেশনের ডেট বাদ দিচ্ছে। এটা ইতিহাসে লেখা থাকবে। এবং দুর্ভাগ্য হচ্ছে যে যারা এটার বিরোধিতা করার কথা ছিল, তারা এটাকে পুরোপুরি বিরোধিতা করা, একটা রাজনৈতিক লড়াইয়ে রূপান্তরিত করা, একটা রাস্তার লড়াইতে রূপান্তরিত করা, এটা কিন্তু তারা করতে পারলো না। এটাও ইতিহাসে বিরোধীরা কি বুঝতে পারলো না এসআইআর যে আসলে কত বড় চক্রান্ত? বিরোধীরা বুঝতে পারলো না, ব্যাপারটা এতটাও সহজ নয়। সব জায়গায় আসলে বিরোধী বলতে যেটা, এখানে একটা লোকাল ইন্টারেস্টের কাজ করছে। মানে অনেকে ধরুন এটা মনে করে যে আসলে এই রাজ্যের যে বাইনারি তৈরি হয়েছে, সেটা ভাঙতে গেলে নির্বাচন তালিকার সংশোধন দরকার। দেখুন, নির্বাচন তালিকার সংশোধন একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা কেউই চাইবো না যে মৃত মানুষের নাম ভোটার তালিকায় থাকুক, কিন্তু এর পলিটিক্যাল গোলটা আমি একটা উদাহরণ আপনাকে দিলে বোঝা যাবে। সেটা হচ্ছে যে বিহারে কিন্তু বিগত নির্বাচন যেটা হলো, তার আগে একটা খুব বড় সমাবেশ হয়েছিল যে এসআইআর এর বিরুদ্ধে। প্রথমে শুরুটা হলো, কিন্তু ধীরে ধীরে যখন প্রক্রিয়াটা শুরু হয়ে গেল, যখন লোকে দেখছে যে নাম বাদ যাচ্ছে, তখন কিন্তু আর আন্দোলনটা অন্যদিকে ঘুরে গেল, হয়ে গেল ভোটার তালিকায় জালিয়াতি। ভোটার তালিকার জালিয়াতির চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু এত লোক মানুষের নাম বিহারের ভোটার তালিকায় বাদ গেল। এবং আমাদের রাজ্যেও আমি আপনাকে বলি যে এই যে আরেকটা যে মানুষের ম্যাপিং হয়নি, বা আরো বহু মানুষকে কিন্তু শুনানিতে ডাকা হবে। আপনার ওই খসড়া তালিকায় নাম থাকার মানে এটা নিশ্চিত নয় যে আপনার নামটা চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে। এর মাঝখানে শুনানি পর্বে আরো নাম বাদ যাবে। এই বিষয়গুলো একটা খুব মানে জটিল বিষয় তৈরি হলো, যে জটিল বিষয়টাকে রাজনৈতিকভাবে বিরোধিতা করার বদলে বরং যদি আমরা দেখি, তাহলে আমি দেখবো যে এসআইআর এর বিরোধিতা যারা করেছে, একদম সবচেয়ে ধারাবাহিক ভাবে করছে, তারা কিন্তু এই মানবাধিকার সংগঠনের লোক, সমাজকর্মী, যেমন অসাধারণ সওয়াল করেছেন, আমাদের মনে হয় সেই সওয়ালগুলো সবার জানা উচিত। সেটা হচ্ছে যোগেন্দ্র যাদব করেছেন। এবং আজকে তো দাঁড়িয়ে দেখুন কেরালার অভিজ্ঞতা দেখুন, আপনি তামিলনাড়ুর অভিজ্ঞতা দেখুন, লক্ষ লক্ষ লোকের নাম বাদ পড়ছে। এবং আমার ধারণা এটা নিয়ে যখন মানুষ সচেতন হবে, ততক্ষণ মানে সর্বনাশ যা হবার হয়ে যাবে। তাই আজও সময় আছে, হ্যাঁ, সেই কারণে আর। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে একদম নির্দিষ্ট করে আমি বলতে চাই যে লক্ষ্যটা এখানকার বিরোধী দলের ছিল, মানে এই রাজ্যের বিরোধী দলের ছিল, যে এটা তাদের মানে বিধানসভা নির্বাচন আগামীতে জয়কে সুনিশ্চিত করবে, সেটা ব্যাকফায়ার করবে। আচ্ছা, আমি একদম এটাতেই আসছিলাম, রাজ্যের নির্বাচনে তাহলে কি প্রভাব পড়বে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ভোট জেতার থেকেও বড় কোনো উদ্দেশ্য আছে। একদম, মানে এটা হচ্ছে ধরুন এমন একটা জায়গা, এই ন্যারেটিভটা তার এই রাজ্যের যদি নাও কাজে দেয়, এটাকে একটা
তার অনেকগুলো, যেমন দেখবেন এখন যারা দিল্লিতে সরকার আছে তারা দেখবেন তাদের একটা খুব প্রিয় কথা ছিল যে আমাদের একবার ক্ষমতাতে বসাও, আমরা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দিয়ে দেবো, সমস্ত কালো টাকা উদ্ধার করব। আজকে আমরা জানি তার কি অবস্থা হয়েছে, কালো টাকা উদ্ধারের গল্প কেউ বলে না। আজকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে ঘুরপথে এনআরসি করার কায়দা, এইটাকেও কিন্তু আমাদের বুঝতে হবে। এর আগে যে আজকে যেভাবে ডেটাগুলোকে কালেক্ট করা হচ্ছে এবং এই ডেটাগুলোকে পরবর্তীকালে যেভাবে সিনক্রোনাইজেশন করা হবে, যেভাবে সেটাকে আর্কাইভ করা হবে, এটা ঘুরপথে এনআরসির একটা ধাপ, এটাও আমাদের পরিষ্কার বুঝতে হবে। 26-এর নির্বাচনে তাহলে কি হচ্ছে? বিজেপির ক্ষেত্রে তো বলছেন ব্যাকফায়ার করতে পারে, তৃণমূলের তাহলে কি জয় সুনিশ্চিত, নাকি ত্রিশঙ্কু কোনো সরকার আমরা দেখতে পারি? এইটা বলার জন্য এখনো আমি সেরকম কোনো জায়গা নেই, দেখা যাচ্ছে না, বলার জায়গা নেই। কিন্তু এসআইআর এর মাধ্যমে আমি একটা নির্বাচন জিতে নেব, এই পরিকল্পনা শুধু নির্বোধ পরিকল্পনা নয়, এতে কোনো কাজ হবে না, এটুকু আমি বলতে পারি। বিহারে তো দেখুন বিহারের ক্ষেত্রে আমি বলছি, বিহারে থেকে এসআইআর এর জন্যই জয় সুনিশ্চিত হয়েছে এনডিএ জোটে। না, এইটা একমাত্র নয়, কিন্তু এসআইআর এর মাধ্যমে এসআইআর এর বিরুদ্ধে লড়তে না পারার ব্যর্থতার দায়টা বিরোধী পক্ষকে বহন করতে হবে। এবং সেখানে আরো অনেক বিষয় আছে, আমাদের পরে আরো যদি আমরা দেখি তাহলে সেখানে আপনার এই যে পপুলিস্ট ফ্যাক্টর, যেমন বিহারে যদি আপনি এটা বলেন বা আমরা যদি এটা মান্যতা দিই যে বিহারে নির্বাচনের ঠিক 15 দিন আগে অনেক প্রায় সমস্ত পরিবারের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাহলে একদিকে আপনি পশ্চিমবঙ্গে ভাতা রাজনীতির বিরোধিতা করবেন, আবার ওইদিকে বলবেন যে ওটা খুব কাজে দিচ্ছে। সেখানে বিহারের এই ফ্যাক্টর গুলো ছিল, এবং বিহারে আরেকটা বড় ফ্যাক্টর ছিল যে বিহারের যে কাস্ট ফ্যাক্টর। এবং আমি খুব পরিষ্কার করে বিহারের ক্ষেত্রে বলতে পারি যে বিহার হচ্ছে এমন জায়গা যেখানে বিজেপি নিজে কখনো একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসতে পারবে না। এখানে কাস্ট ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ, এবং এই যে তারা যেভাবে আমরা দেখেছিলাম যে কাস্ট সেন্সাস করেছিল, সেখানেই কিন্তু বোঝা যাচ্ছিল যে মহাদলিত বলে যে অংশটা এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যে অংশটা দলিতদের মধ্যে, তারা নানানভাবে যাদব দের ডমিনেন্সির বাইরে আসতে চাইছে। সেই অংশটা যেহেতু নীতিশ কুমারের পেছনে র্যালি করেছে, তাই সেখানে জিতেছে। তাই এসআইআর দিয়ে জিততে পেরেছে, বিষয়টা এ নয়, এসআইআর এ প্রচুর মানুষ বাদ গেছে। কিন্তু ওই সময় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আজকেও বিরোধীদের এখানে রাজ্যে সবাইকে নজরে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে ফেব্রুয়ারি মাসে, আর যেদিন ইলেকশন হবে ইন বিটুইন এই সময়টাতে বিহারে কিন্তু লক্ষাধিক লোকের নাম ভোটে যুক্ত করা হয়েছে অনলাইন পদ্ধতিতে। এবং যেরকম মেকানিজম হয়েছে তাতে আপনি যদি ওই ভোটটা যদি বিভিন্ন আসনে 5,000 করেও ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক আসনের ভাগ্য বদলে যেতে পারে, বিশেষ করে বিহারের মতো ক্লোজ কন্টেস্টেড রাজ্যের ক্ষেত্রে। সেটা বিহারে হয়েওছে আমাদের ধারণা। কিন্তু বেঙ্গলে কিন্তু আজকে সবাইকে, যারা এই হিন্দুত্ববাদী রাজনীতি বলুন বা এই আগ্রাসনের রাজনীতি বলুন তার বিরুদ্ধে, আমি কোনো দলের নাম বলছি না, তাদেরকে কিন্তু এই গোটা প্রক্রিয়াটাতে অনেককে আমি দেখছি এরকম বলতে যে ওরা পারলো না। হ্যাঁ, এটা কিন্তু নয়, এই খেলাটা কিন্তু চলছে। কিছুটা খেলা শুনানির মাধ্যমে হবে, কিছু খেলা হবে ফেব্রুয়ারি মাসের ভোটার তালিকার পর ইনক্লুশন, এগুলোর মধ্য দিয়ে হবে। সেইগুলোর ক্ষেত্রে কিন্তু নাগরিক সমাজ, রাজনৈতিক দল সবাইকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ সরি টু সে, আমরা সুকুমার সেন জানি, বাঙালির গর্ব, যে তিনি প্রথম নির্বাচন কমিশনার, তিনি অত্যন্ত প্রতিকূলতার মধ্যে, তখন তো এত কিছু ছিল না, একটি সফল নির্বাচন করেছিলেন। কিন্তু আজকে নির্বাচন কমিশন তার নিজের যে অবস্থান তার থেকে সরে এসছে। এটা গভর্নমেন্টের এক্সটেনশনই বলা যেতে পারে। এবং তার জন্য 2023 সালের ডিসেম্বরে নির্বাচন কমিশনের যে স্ট্রাকচারাল চেঞ্জ, এটা যদি আমরা খেয়াল না রাখি, সেখানে এমন ভাবে করা হয়েছে যাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর এর মধ্যে নেই, 2:1 বারবার শাসক দলই জিতে যাবে, এবং তারা সেটার একটা দলীয় প্রভাব
যুক্ত সংগঠনে রূপান্তরিত করার যে চেষ্টা, সেটা যেহেতু একদমই সফল হয়ে গেছে বিজেপির দিক থেকে দেখলে, সেই কারণে আমার মনে হয় যে এই নির্বাচন কমিশনের প্রতিটা জিনিসকে, প্রতিটা পদক্ষেপকে সতর্কতার সঙ্গে নজর করতে হবে। তার ফলে একটা ভয়ঙ্কর প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার রাজনৈতিক বিরোধিতা হলো না এ রাজ্যে, এটাই মানে আমাদের দুর্ভাগ্য। কিন্তু খেলাটা এখনো শেষ হয়নি।